কিরে নীল, তুই সবসময় মনমরা হয়ে থাকিস কেন বলতো? কি করব বন্ধু, আজ বাবা মা থেকে আমি এতিম। 18 বছর পার করে দিলাম। বাবার আদরই পেলাম না কোনোদিন। মা কোনোদিন নিজেতে খাইয়েও দেয়নি। ভাইয়া শাসন ছাড়া কোনোদিন একটু স্নেহ করেনি। আমি জানি না রে বন্ধু, এত অবহেলা আর কষ্ট তুই কিভাবে সহ্য করিস। আমি হলে হয়তো মরেই যেতাম। আমি তো বেঁচে থেকে মরে গেছি। মাস 10 দিন থেকে আমার কোনো খোঁজ নেয়নি। বাবা প্রতি মাসের 1 তারিখে কার্ডে টাকা পাঠিয়ে দেয়। প্রতি মাসে 1 লাখ দেয়। এত টাকা আমার দরকার নেই। আমি তাদের একটু ভালোবাসা চাই। মামাকে যদি একদিন খাইয়ে দেয় তাহলে আমি খুশি। বাবা যদি একদিন ফোন করে তাহলে আমি খুশি। কতদিন থেকে হোস্টেলে আছিস তুই? 2 বছরের বেশি সময়। আঙ্কেল তোর প্রতি মাসে কার্ডে 1 লক্ষ টাকা দেয়? হ্যাঁ, তবে আমার তো টাকার দরকার নেই। কত টাকা জমা আছে তোর? 21 লাখের মতো। আর কিছুদিন যাবৎ গ্রাফিক্স ডিজাইন করছি, ওখান থেকে 2 লাখের মতো পেয়েছি। তুই পালিয়ে যাস না কেন? পালিয়ে যাব কোথায়? এখন যেভাবে আছি তাকে পালিয়ে থাকার চেয়ে কম তাদের সাথে যোগাযোগ না করলেই পালানো হয়ে গেল। ভাই তুই নিজেকে শক্ত করিস। ক্লাস শেষ করে কিছুক্ষণ আড্ডা দিলাম। শাকিলের আবার 3 জন বন্ধু, নিলয়, আতিক আর শামীম। আমি তাদের সাথে তেমন মিশি না, শুধু শাকিলের সাথেই মিশি। আড্ডা শেষে হোস্টেলে ফিরে আসলাম। এসে দেখলাম একটা অর্ডার পেয়েছি 1 লাখ টাকার। 7 দিনের ভিতর কমপ্লিট করতে হবে। আমি পারবো দেখে অর্ডারটা নিলাম। কিছুক্ষণ পর আম্মুর ফোন আসলো। ধরলাম। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কি করছিস? পড়তে বসেছি। কি এমন পড়িস যে কোনো ভালো রেজাল্ট নেই? তোর ভাইয়া এবার পরীক্ষায় প্রথম হয়েছে। ও, তা তুমি কেমন আছো? কেমন আছি পরের বিষয়। কালকে তোর ভাইয়ের বিয়ে, তাই ফোন দিলাম। তোর আব্বুর বন্ধুর মেয়ে। আমাকে ডাকলে কি সমস্যা হতো? তোকে ডাকলে পড়াশোনার ক্ষতি হতো, তাই বলিনি। ওদের জন্য দোয়া করিস, তাহলেই হবে। দোয়া থাকলো মা। মা ফোন কেটে দিল। চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আসলে কি আমি তাদের সন্তান? আচ্ছা যদি নাই হই, সৎ মায়েরা কি করে? সৎ ছেলেদের মারে, বকে, তাও দিন শেষে খাবার জন্য ডাকে। আমার ক্ষেত্রে এমন কেন? মায়ের মুখে একবার শুনেছিলাম আমি হওয়ার সময় নাকি দাদি মারা গিয়েছিল। তাহলে কি তারা আমাকে কোফা মনে করে? অনেক কাঁদলাম সেদিন। পরদিন কলেজে গেলাম। রে রাতে ঘুমাসনি? না রে দোস্ত, পারিনি। চোখগুলো বড়ই বেমান, কেন যেন কথাই শোনা না। কি হয়েছে? আজকে ভাইয়ের বিয়ে, অথচ আমাকে কালকে জানিয়েছে। আবার কালকে আমি কেমন আছি এটাও জিজ্ঞেস করেনি। রোজকার ঘটনা বাদ দে, পড়াশোনায় মন দেই। প্রতিদিনের মতো ক্লাস করলাম। দেখতে দেখতে আজকে 28 রোজা। বাড়ি যাওয়ার কথা ভাবছি। আজ 1 মাস হলো মা আমাকে ফোন দেয়নি। মনের কষ্টগুলো দিন দিন পাহাড় সমান হচ্ছে। মায়ের ফোনের অপেক্ষায় আছি। রাত 8টায় মা ফোন দিল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কখন আসবে? আমরা আসতে পারবো না, তুই বাড়ি চলে যাস। দারোয়ানকে বলে দিব। কথাটা শুনে আমি যে পরিমাণে আঘাত পেলাম তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখি আম্মু ফোন কেটে দিয়েছে। কিসের জন্য এত অবহেলা? কিসের জন্য? কি করেছি আমি? আমার দোষটা কি? কেউ আমাকে ভালোবাসে না কেন? কাঁদতে কাঁদতে রাত শেষ, ঘুমোতে পারিনি। হোস্টেল ফাঁকা, সবাই 26 রোজাতে চলে গেছে, একমাত্র আমি আছি। আজকে 29 রোজা, কালকে ঈদ। আমি বাড়ি গেলাম। বাড়ি গেলে তাও অন্তত আশেপাশে মানুষদের দেখতে পাবো। এখানে তো কেউই নেই। বাড়ি গেলাম, পুরো বাড়ি স্তব্ধ, কোনো আওয়াজ নেই, সম্পূর্ণ নীরব। নিজের রুমটা পরিষ্কার করে কিছু খাবার নিয়ে এসে খেয়ে ঘুমিয়ে গেলাম। বিকেলে মার্কেটে গেলাম। নিজের জন্য একটা পাঞ্জাবি, 1 জোড়া শার্ট, 1 জোড়া প্যান্ট, 1 জোড়া গেঞ্জি নিয়ে বাসায় আসলাম। বাইরে খেয়ে নিয়েছিলাম। আজকে পবিত্র ঈদের দিন। শাকিলের বাড়ির পাশেই। সেই 20 রোজাতে বাড়ি এসেছিল। সকালবেলা নামাজ পড়তে বের হয়ে শাকিলের সাথে দেখা। কে তুই বাসায় আছিস? হ্যাঁ, কালকে এসেছি। আঙ্কেল আন্টি কই? কেউ আসেনি রে। মানে কি তুই ঢাকা চলে গেলি না কেন? আমাকে তো ডাকেনি। বাদ দে, চল নামাজ পড়ে আসি, বিকেলে আড্ডা দেবো। ঈদের নামাজ শেষ করে শাকিল ওদের বাসায় আমায় নিয়ে যেতে চাইলো, কিন্তু ওর মা বাবা যদি জিজ্ঞেস করে আমার মা বাবা কোথায়, আমি কি জবাব দেব? তাই গেলাম না। আজকে হোটেলও বন্ধ, তাই নিজে রান্না করলাম, ভাত আর ডিম। 10 দিন ছুটি কাটিয়ে আবার কলেজে গেলাম। আগের মতোই সব চলছিল, শুধু অবহেলাটা আরও বেড়েছে। মামাকে ফোন দেয়নি 1 মাসেরও বেশি সময়। দেখতে দেখতে কুরবানির ঈদও চলে এলো। ভাবি নাকি প্রেগনেন্ট, তাই তারা আসতে পারলো না। আমাকে ডাকা তো দূরের কথা, আমাকে জিজ্ঞেসও করেনি আমি কেমন আছি, কি খাচ্ছি, কি পড়ছি। এখন আমি এটা 2য় বর্ষে। এতদিন আমি আন্দাজ করতে পেরেছি আমার ভবিষ্যতে হয়তো মা বাবার ভালোবাসা ছাড়াই কাটাতে হবে। তাই নিজের জোগাড় শুরু করেছি। আমার ব্যাংকে 50 লক্ষ টাকা। এতদিন স্টুডেন্ট অ্যাকাউন্ট থাকলেও এখন আইডি কার্ড হয়ে পার্সোনাল অ্যাকাউন্ট খুলেছি। যদিও কার্ডের সব আগের মতো রেখেছি, কারণ বাবাকে বলিনি অ্যাকাউন্টের কথা। বাবা কার্ডে টাকা পাঠায়। দেখতে দেখতে আজ আরও একটা ঈদ উল ফিতর চলে আসলো। এর মধ্যে ভাইয়ের একটা মেয়ে হয়েছে, নাম দিয়েছে তিথি। মা রাতে ফোন দিয়ে বলেছে তারা আসবে এবার। খুশি হয়ে বাড়ি চলে গেলাম। ভাইয়া ভেবেই মনে অনেক খুশি হলাম। বাড়িতে গিয়ে বেল বাজাতেই একটা যুবতী মহিলা দরজা খুলে দিল। আমি চিনতে পারিনি। কাকে চাই?
জি, এটা আমাদের বাড়ি। তুমি তাহলে নীল? জি। আমি রাত্রি জাহান, তোমার ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসো। কে এসেছে রে রাত্রি? মা, নীল এসেছে। যা রুমে যা। কেমন আছো মা? আছি ভালোই, রুমে যা, ফ্রেশ হয়ে খেতে আয়। আবার মনে আঘাত পেলাম, একটাবারও জিজ্ঞেস করলো না কেমন আছি। ফ্রেশ হয়ে খেতে বসলাম। ভাবি ভাইয়া বাবা কই? তোমার ভাইয়া তিথিকে নিয়ে আসছে, আর বাবা রাতে আসবে। ও, খেয়ে নিলাম। ভাইয়া রুমে গিয়ে দেখি ভাইয়া তিথিকে কোলে নিয়ে আছে, আর তিথি ঘুমিয়েছে। ভাইয়া আসবো? আই। কেমন আছো ভাইয়া? ভালো। তা কি মনে করে এলি? তোমার সাথে দেখা করতে এলাম, আর তিথিকে দেখতে এলাম। আমি তো দেখিনি। পরে দেখিস, ও ঘুমিয়েছি। মন খারাপ করে রুমে চলে এলাম। একটাবার দেখতে বললো না মেয়েটাকে। রাতে বাবা আসলো, দেখা করতে গেলাম। বাবা কেমন আছো? আছি ভালোই, তোর কি খবর? আমি ভালো আছি। পরে আসিস, আমি এখন ঘুমাবো। আজ হয়তো 2 বছর পর বাবাকে দেখলাম, তবু আমাকে তাড়িয়ে দেওয়ার মতো করে কথা বললেন। কি আর করার, সবই ভাগ্য। আজ ঈদের দিন, ঈদের নামাজ পড়ে বাবার ভাইয়া গেলেন কবর জিয়ারতে, আর আমি বাড়িতে আসলাম। এসে দেখি তিথি ভাবির কোলে। বাহ, কত কিউট মেয়েটা। একটা ছোট্ট বিড়াল লাগছে, খিলখিল করে হাসছে। আমি ভাবির কাছে গেলাম। ভাবি একবার তিথিকে আমার কাছে দেবে? এতে জিজ্ঞাসা করার কি আছে? তোমার ভাতিজি, তোমাকে চাইতে হবে? ধরো, নাও, নিয়ে থাকো, আমি কাজ করব। ভাবি আমার কোলে দিয়ে কাজ করতে চলে গেলেন। মেয়েটা আমার কোলে আজ প্রথমবার এলো, দেখি যেন কলেজে ঠান্ডা হয়ে গেল। তবে কে জানতো আজকে তিথিকে কোলে নেওয়াটাই আমার জীবনে ঝড় নিয়ে আসবে। তিথিকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটলাম। একটুবার বাড়িতে ঢুকতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে গেলাম। পড়ার আগে যাতে তিথিকে কোনো হোঁচট না লাগে, তাই কোনো রকমে তাকে বুকে নিয়ে উল্টো হয়ে পড়লাম। মাথায় অনেক আঘাত পেলাম, মাথা ফেটে রক্ত বেরোতে লাগলো। এমন সময় আবার ভাইয়ার বাবা বাড়িতে আসলো। তিথিকে চুপ করানো যাচ্ছে না। ভাইয়ের কাছে এসে তিথিকে নিয়ে নিল। আমার মাথা দিয়ে রক্ত বের হয়ে পড়ছে। সেদিকে খেয়াল না করে ভাই আমাকে মারতে থাকলো। অনবরত লাথি মেরেই যাচ্ছে। একটু পর একটা লাঠি দিয়ে মারা শুরু করলো। ভাবি এসে ভাইকে থামানোর চেষ্টা করছে। মার বাবা দাঁড়িয়ে দেখছে, কিছুই বলছে না। মার খেয়ে আমার শরীরে অনেক জায়গায় ফেটে রক্ত বেরোচ্ছে। ভাইয়া মারতে মারতে অনেকক্ষণ মারার পর থামলো। মাথা দিয়ে এখনো রক্ত বেরোচ্ছে। হঠাৎ বাবা এসে চর মারতে থাকলেন। প্রায় 15-20টা চর মেরেছে। কুলাঙ্গার, শয়তান, কপাল পোড়া। জন্মের সময় পোড়া কপাল নিয়ে জন্মেছিস, জন্মের পর নিজের দাদিকে খেয়ে ফেললি, আর আজ আবার নিজের ভাতিজিকে মারার চিন্তা করছিস। আর তোর গায়ের চামড়া তুলে নিব। মা তখনও দাঁড়িয়ে থেকে দেখছে, এদিকে ভাবে আটকানোর চেষ্টাই করছে। বাবা, ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। তিথিকে বাঁচাতে গিয়ে ও নিজের মাথা ফাটিয়ে দিয়েছে। প্লিজ বাবা, থামুন আপনি, অনেক রক্ত পড়ছে। তুমি বেশি কথা বলবে না, ওকে আজকে শিক্ষা দিতে হবে। কথাটা বলে বাবা লাঠিতে মারতে থাকলো। আমি নিচে পড়ে আছি, শরীরে কোনো শক্তি নেই, ব্যথায় উঠতে পারছি না। আজ তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, তোর পোড়া মুখ আমাকে দেখাবি না। চলে যা, আর যদি কোনোদিন তোর মুখ দেখি তোকে মেরে ফেলবো। মা শুনেও চুপ করে আছে। ভাবি চোখে পানি দেখতে পাচ্ছি, কিন্তু মায়ের চোখে চিন্তার কোনো চাপই নেই। শরীরে ব্যথায় উঠতে পারছে না, মাথা দিয়ে রক্ত পড়া একটু কমছে না, অনেক কষ্ট হচ্ছে। মনে মনে চিন্তা করলাম, আজকে আমি চলে যাব, আর কোনোদিন ফিরবো না এদের মাঝে। আর দেখা মনে দেখে পোড়া মুখ, অনেক কষ্টে উঠে দাঁড়ালাম। শরীরও সাথ দিচ্ছে না, জোর করে উঠলাম, বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। ভাবি বারবার বাবাকে বলেছে যে আমাকে যেন যেতে না দেয়, যে আমার কোনো দোষ নেই। মা চুপচাপ দাঁড়িয়ে আছে, তার এই নীরবতা আমাকে শেষ করে দিচ্ছে। পরক্ষণে আবার বাড়িতে গেলাম। বাবার ভাইয়ের আগে কটমট করছি, কিন্তু কিছুই বলছে না। আমি কষ্ট করে রুমে গিয়ে নিজের সার্টিফিকেটগুলো নিয়ে নিলাম। হয়তো আঘাত পেয়েছি, তবে বিবেক শেষ হয়নি। আমি জানি সার্টিফিকেট স্যার আমি চাকরি করতে পারবো না। এইগুলো নিয়ে বেরিয়ে আসলাম। কোথায় যাব আমি? ঈদের দিন তো গাড়ি ঘোড়াও চলবে না। আমি কি শাকিলের কাছে সাহায্য চাইবো? যেই দেখি এই কথা ভেবে শাকিলকে ফোন দিলাম। হ্যাঁ শাকিল। আনিল বল। দোস্ত একটা হেল্প করতে পারবি? বল দোস্ত। তোর বাসায় 2-3 দিন থাকতে দিবি? তুই যদি আমাকে বলতি যে তুই থাকার জন্য আসছিস, তাহলে আমি না করতাম। বল, তুই এখনই আয়। তোর বাড়ির পাশে আছি, একটু নিয়ে যাবি? 1 মিনিটও লাগলো না শাকিলের নিচে নামতে। সে আমাকে দেখে চিৎকার দিল, নীল, তোর এই অবস্থা কেন? শরীরে রক্ত মাখা, কি হয়েছে তোর? বল আমাকে। দোস্ত পরে বলছি রে, আমাকে আগে নিয়ে চল। শাকিল আমাকে ওর বাড়িতে নিয়ে গেল। শাকিলের মা আমাকে দেখে বলে উঠলো, নীল, কি হয়েছে তোর? আন্টি অ্যাক্সিডেন্ট করেছি, খুব গুরুতর কিছু না। তুই কি আমাকে পাগল ভেবেছিস? শাকিলের বাবা কোথায় তুমি? ডাকছো কেন? আরে নীল, তোর এই অবস্থা কেন? রক্তে পুরো শার্ট ভেজা, কি হয়েছে তোর? আঙ্কেল অ্যাক্সিডেন্ট করেছি। এই, তোমার কি কোনো বিবেক বুদ্ধি নাই? ডাক্তার ডাকো। তুমি তো ভুলে গেছো আমি নিজে ডাক্তার। আসছে আমার ঘরের ডাক্তার, দাঁড়িয়ে কি দেখছো? ওকে আগে ঠিক করো। শাকিলের বাবা একজন ডাক্তার, উনি আমার এই অবস্থায় সাহায্য করলেন। তিনি আমাকে ব্যান্ডেজ করে দিয়ে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন। সন্ধ্যার আগে ঘুম ভাঙলো, দেখি শাকিলের মা পাশে বসা।
তোর ঘুম ভাঙলো? কেমন লাগছে এখন? জি আন্টি, একটু ভালো লাগছে। আচ্ছা তুই থাক, আমি শাকিলের হাতে খাবার পাঠাচ্ছি। আন্টি যাবার কিছুক্ষণ পর শাকিল খাবার নিয়ে আসলো। আমি তৃপ্তি সহকারে খেলাম। দোস্ত, বাবা মা তো নানির বাড়িতে যাবে, তোর খেয়াল রাখতে পারবে না। আমি থাকবো তোর সাথে, কিছু মনে করিস না। পাগল, তোর বাবা মা আমার যতটা সেবা করলো তাদের ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না। বড় বড় কথা বাদ দে, শুয়ে থাক, আমি আসছি। শাকিল যাবার পর আঙ্কেল আন্টি আসলো। নীল, শাকলের নানা অসুস্থ, তাই আমাদের আজকে যেতে হচ্ছে। তুই কিছু মনে করিস না, আমরা শাকলকে রেখে গেলাম, দুজন একসাথে থাক। হ্যাঁ, আর নিজের খেয়াল রাখিস। থাক বাবা, আমরা আসি। আঙ্কেল আন্টি চলে গেল। অবাক হলাম অনেকটা। যারা আমার আসল বাবা মা তারা